Okay, assalamu alaikum. Good evening to everyone. So আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। এটা আপনারা সবাই এটা হয়তো আগে পড়েছেন, লিম্ফ নোড প্যাথোলজি। আসলে লিম্ফ নোড প্যাথোলজি এটা নিয়ে অনেক ধরনের ভুল কনসেপশন আছে, বিশেষ করে স্টুডেন্ট লেভেলে। কারো যদি লিম্ফ নোড বড় হয়ে যায়, এটাকে সবাই অনেক খারাপ কিছু মনে করে, বা একটা লিম্ফ নোড যদি কারো বড় হয়ে যায়, সে কিভাবে এই পেশেন্টটাকে অ্যাপ্রোচ করবে, এই বিষয়গুলো আমাদের কাছে অনেকের কাছে ক্লিয়ার না। কিন্তু আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ ভেরি সিম্পল। আপনারা কয়েকটা জিনিস, মানে কয়েকটা বেসিক প্রিন্সিপাল যদি মাথায় রাখেন, একটা লিম্ফ্যাডেনোপ্যাথি বা লিম্ফ নোড এনলার্জমেন্টের একটা পেশেন্টকে আপনারা খুব সহজেই অ্যাপ্রোচ করতে পারবেন। ওই বেসিক কয়েকটা প্রিন্সিপালই আমি আপনাদেরকে এই ক্লাসে দেখানোর চেষ্টা করব। সো আপনাদের যেহেতু সামনে পরীক্ষা আপনাদের সামনে হয়তো হবে, তো পরীক্ষা রিলেটেড ডিসকাশনই আমি করার চেষ্টা করব। আপনাদের কারিকুলামে এই জিনিসগুলোকে হাইলাইট করা আছে, যেমন কজেস অফ লিম্ফ্যাডেনাইটিস। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা এক্সামিনেশন। এবং দ্য মরফোলজিক্যাল ফিচার, একটা লিম্ফ নোড লিম্ফ্যাডেনাইটিসের 3টা মরফোলজিক্যাল ফিচার আছে। এটা এক্সামিনারদের খুবই প্রিয় একটা প্রশ্ন। সেকেন্ড ওয়ান হচ্ছে হজকিন এবং নন হজকিন লিম্ফোমার ক্লাসিফিকেশন। এটা যে আপনাদের শুধু প্যাথোলজি লাগবে তাই না, এটা আপনারা যখন মেডিসিন পড়বেন তখনও কিন্তু এটা লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং হজকিন লিম্ফোমার মরফোলজিক্যাল ফিচার, এটা এক্সামিনারদের খুব প্রিয়। হজকিন লিম্ফোমাতে আপনারা জানেন একটা ক্লাসিক জায়ান্ট সেল পাওয়া যায়, যেটাকে আমরা বলি রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল। এটা অনেক এক্সামিনারেরই খুবই প্রিয় প্রশ্ন, এটার মরফোলজি। আর লিম্ফোমার ক্লিনিক্যাল কিছু ফিচার এবং লিম্ফোমার ডায়াগনোসিস, এই জিনিসগুলো ঘুরে ফিরে আপনারা আপনাদের পরীক্ষাতেও পাবেন এবং আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও এই জিনিসগুলো লাগবে। এগুলো নিয়ে আমরা খুব সিম্পলি কিছু ডিসকাশন করব। আশা করি আপনারা এই ক্লাস থেকে নতুন কিছু শিখতে পারবেন। সো লেটস স্টার্ট। এটা আপনারা অ্যানাটমিতে পড়েছিলেন, আমাদের বডির লিম্ফয়েড অর্গানগুলো। আপনারা জানেন আমাদের মুখের ভেতরেও ওরোফ্যারিংসেও কিছু লিম্ফয়েড টিস্যু রয়েছে, ইনক্লুডিং টনসিলস এন্ড অ্যাডিনয়েডস। বিভিন্ন জায়গায় আমাদের লিম্ফ নোড আছে, যেমন সার্ভাইকাল লিম্ফ নোড, এক্সিলারি লিম্ফ নোড, ইনগুইনাল লিম্ফ নোড। এছাড়াও থাইমাস, এটা সরাসরি লিম্ফ নোড না, বাট ইট ইজ এ পার্ট অফ লিম্ফো রেটিকুলার সিস্টেম, যেটা বাচ্চাদের ক্ষেত্রে প্রমিনেন্ট থাকে এবং কিন্তু অ্যাডাল্টে এটা অনেকটা থাকে না, মানে খুবই ছোট হয়ে যায় জিনিসটা। সো মূলত আমরা লিম্ফ নোডের প্যাথোলজি নিয়ে আজকে আলোচনা করব। বাকিগুলো এই ক্লাসে আসলে আলোচনা করার মতো স্কোপ আজকে হবে না, পরে হয়তো আপনাদের সাথে আলোচনা করব। সো লিম্ফ নোডের হিস্টোলজিটা আপনারা একটু মনে করার চেষ্টা করেন। হিস্টোলজিটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে আপনারা বুঝতে পারবেন। সো লিম্ফ নোড কনসিস্ট অফ এ কর্টেক্স। এই যেটা ডান পাশের হিস্টোলজিক্যাল ছবি সেটা দেখেন, এটা বুঝলে আপনাদের সুবিধা হবে। সো লিম্ফ নোড কনসিস্ট অফ কর্টেক্স এন্ড মেডুলা। এখানে যে মোর ডার্কার পোর্শন, ব্লুইশ পোর্শন, এটাই হচ্ছে লিম্ফ নোডের কর্টেক্স। আর এর ভিতরে যেটা আছে সেটা হলো মেডুলা। এই কর্টেক্স এর মধ্যে আমরা কিছু রাউন্ডেড জিনিস দেখতে পাচ্ছি। আসলে এগুলো হচ্ছে সব লিম্ফোসাইটের অ্যাগ্রিগেশন। এগুলোকে আমরা বলি জার্মিনাল সেন্টার। এবং যেটা আপনাদের মনে রাখতে হবে, এই জার্মিনাল সেন্টারের মধ্যে বি লিম্ফোসাইট থাকে। এই বি লিম্ফোসাইট গুলো থেকেই প্লাজমা সেল বা অ্যান্টিবডি তৈরি হয়। এবং অ্যান্টিবডি, দিস ইজ ইমিউন মেকানিজম এগেইনস্ট এ ব্যাকটেরিয়াল ইনফেকশন। কারণ যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এর রেসপন্সে তার এই জার্মিনাল সেন্টারের হাইপারপ্লাসিয়া হয়। এটাকে বলি আমরা ফলিকুলার হাইপারপ্লাসিয়া। সো ফলিকুলার হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে ফলিকল, এখানে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে ইন কেস অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। সো এই যে জার্মিনাল সেন্টার গুলো, এগুলোর মাঝখানে মাঝখানে যে জায়গাগুলো মোটামুটি ভাবে পেল, মানে একটু হালকা ধরনের, এখানেও লিম্ফোসাইট থাকে। এটাকে আমরা বলি প্যারাকর্টিক্যাল এরিয়া। এখানেও লিম্ফোসাইট থাকে, সাধারণত টি লিম্ফোসাইট থাকে। জার্মিনাল সেন্টারে আমরা বললাম বি লিম্ফোসাইট, প্যারাকর্টেক্সে থাকে টি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট is the main immune player against viral infection.
সো কারো যদি ভাইরাল ইনফেকশন হয় তখন আমরা এই প্যারাকর্টেক্সের যে জোনটা এটার এক্সপ্যানশন পাই, আমরা এটাকে বলি প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া। So this is second type of morphological changes in some infection. Third আরেকটা ঘটনা ঘটতে পারে আমাদের লিম্ফ নোডের মাঝখানে, আপনারা দেখেন এই যে ডায়াগ্রামেটিক ছবিটা, এর মাঝখানে মাঝখানে কিছু সাইনাস আছে। সাইনাস আসলে আরেকটা ব্লাড ভেসেলের মতো, লাইন বাই এন্ডোথেলিয়াম। লিম্ফ নোডের মধ্যে ওই জন্য এন্ডোথেলিয়াম সেল পাওয়া যায়। অনেক সময় এই সাইনাস গুলোর হাইপারপ্লাসিয়া হয় এবং দিস সাইনাস আর প্যাকড উইথ হিস্টিওসাইটস। হিস্টিওসাইট মানে আপনারা জানেন, হিস্টিওসাইট মানে হচ্ছে ম্যাক্রোফেজ। আমাদের ব্লাডে যখন থাকে তখন আমরা এটাকে বলি মনোসাইট, যখন টিস্যু লেভেলে চলে যায় তখন এটাকে আমরা বলি হিস্টিওসাইট। হিস্টিও মানে টিস্যু। এই হিস্টিওসাইট গুলো বিভিন্ন জিনিসকে এনগালফ করে যখন অনেক বড় হয়ে যায় তখন এটাকে আমরা বলি ম্যাক্রোফেজ। ম্যাক্রো মানে বড়। তো একই জিনিস, প্রথমে মনোসাইট ব্লাডে, টিস্যুতে গেলে হিস্টিওসাইট, অনেক বড় হয়ে গেলে আমরা বলি ম্যাক্রোফেজ। আসলে এরা একই জিনিস। তো এই ম্যাক্রোফেজ বা হিস্টিওসাইট গুলা যখন এই সাইনাসের ভেতরে একেবারে প্যাকড হয়ে ভর্তি হয়ে যায় তখন এই সাইনাস গুলোর এক্সপ্যানশন হয় মেডুলাতে। এই ঘটনাটাকেই আমরা বলি সাইনাস হিস্টিওসাইটোসিস। দিস ইজ থার্ড মরফোলজিক্যাল প্যাটার্ন ইন লিম্ফ্যাডেনাইটিস। সাইনাস হিস্টিওসাইটোসিস এটা একটা নন স্পেসিফিক, অনেক কারণেই হতে পারে। তবে ক্যান্সার যদি আশেপাশে কোনো ক্যান্সার থাকে, ক্যান্সার ড্রেইনিং লিম্ফ নোড, আমরা একটু পরে বলবো আপনাদেরকে, সেই ক্ষেত্রে এই সাইনাস হিস্টিওসাইটোসিসটা পাওয়া যেতে পারে। ইট গিভস ইউ এ ক্লু যে আশেপাশে কোনো একটা ক্যান্সার হয়েছে। তাহলে তিনটা মরফোলজিক্যাল প্যাটার্ন আপনাদেরকে আমি বলে ফেললাম অলরেডি, আমি পরে আবার স্লাইডে দেখাবো। একটা হচ্ছে ফলিকুলার হাইপারপ্লাসিয়া, এই জার্মিনাল সেন্টার গুলোর সংখ্যা বেড়ে যাবে, হাইপারপ্লাসিয়া হবে। সেকেন্ড হচ্ছে প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া, এই ফলিকুল গুলোর মাঝখানে যে জায়গা যেখানে টি লিম্ফোসাইট ছিল ওই জোনটার এক্সপ্যানশন হবে, এটাকে বলতেছি আমরা প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া। And third one is sinus histiocytosis. আমাদের যে মেডুলারি সাইনাস গুলো আছে লিম্ফ নোডের মেডুলার মাঝখানে, এগুলো হিস্টিওসাইট দিয়ে প্যাকড হয়ে এগুলোর এক্সপ্যানশন হবে, এটাকে আমরা বলতেছি সাইনাস হিস্টিওসাইটোসিস। সো লিম্ফ্যাডেনাইটিস বা ইনফেকশনের রেসপন্সে এই তিন ধরনের চেঞ্জ লিম্ফ নোডে হয়। এটা কিন্তু আপনাদের রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞাসা করা হয় খুবই ফ্রিকোয়েন্টলি। এখানে একটু আরো গোছানো ভাবে দেওয়া আছে। এটা ছিল আপনাদের কিছু আগে যেটা বললাম, এগুলোই সেই ফলিকল বা জার্মিনাল সেন্টার। জার্মিনাল সেন্টার গুলোর মাঝখানে বি লিম্ফোসাইট থাকে। আপনারা জানেন যে বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি হয়, আর অ্যান্টিবডি ইজ দ্য মেইন ইমিউন প্লেয়ার এগেইনস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন। তার মানে কারো যদি ফলিকুলার হাইপারপ্লাসিয়া বা জার্মিনাল সেন্টার হাইপারপ্লাসিয়া হয়, এটার মানে হচ্ছে তার হি ইজ ইনফেক্টেড বাই সাম সর্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। টি লিম্ফোসাইট অ্যাক্টিভেশন, এটা আমি বলে ফেললাম। টি লিম্ফোসাইট থাকে প্যারাকর্টেক্সে, এই জার্মিনাল সেন্টারগুলোর মাঝামাঝি জায়গাগুলোতে। এই যেটা হচ্ছে আপনার একটা জার্মিনাল সেন্টার, এর আশেপাশের যে জায়গাটা এটা হলো প্যারাকর্টেক্স। এই প্যারাকর্টেক্সে দেখেন এখানে সেলের সংখ্যা বেড়ে গেছে, এটাকে বলি আমরা প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া। এবং টি লিম্ফোসাইট এটা ভাইরাসের এগেইনস্টে কাজ করে। ভাইরাল ইনফেকশন হলে এই টি লিম্ফোসাইট অ্যাক্টিভেশন হয় এবং আলটিমেটলি প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া হয়। সো লিম্ফ অ্যাডেনোপ্যাথি এবং লিম্ফ অ্যাডেনাইটিস এই দুটো টার্মই আপনারা পাবেন মেডিসিনে, ওই টার্মগুলো ঘুরে ঘুরে আসবে। আসলে এগুলো আমরা আসলে একই একই একটা সিনোনিমাস হিসেবে এই দুটোকে আমরা ব্যবহার করি। লিম্ফ নোড বড় হয়ে যাওয়া এটাকে আমরা লিম্ফ অ্যাডেনোপ্যাথি বলি, আর লিম্ফ অ্যাডেনোপ্যাথির প্রধান কারণ হচ্ছে ইনফেকশন। লিম্ফ নোডের ইনফেকশনকে আমরা লিম্ফ অ্যাডেনাইটিস বলি। সো লিম্ফ অ্যাডেনোপ্যাথি মানে হচ্ছে এনলার্জড লিম্ফ নোড। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, খুব সিম্পল একটা ক্লাসিফিকেশন। ইট কুড বি পেইনফুল লিম্ফ অ্যাডেনোপ্যাথি। সো পেইনফুল কথাটা যখনই আসবে তখনই আপনাদের মাথায় ইনফেকশন আসবে। সো পেইনফুল লিম্ফ অ্যাডেনোপ্যাথি মানেই হচ্ছে যে পেশেন্টের আশেপাশে কোনো ইনফেকশন হয়েছে, এই জন্য ড্রেনিং লিম্ফ নোডটা বড় হয়ে গেছে। আর পেইনলেস লিম্ফ অ্যাডেনোপ্যাথি, দিস ইজ সিরিয়াস। আপনাকে মনে রাখতে হবে যে একটা লিম্ফ নোড বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। কত বড় এই জিনিসগুলো আমি একটু পরে বলবো। লিম্ফ নোড বড় হয়ে গেছে, এগেইন দিস ইজ পেইনলেস, সো দিস ইজ সাসপিশিয়াস। আমাদের দেশে একটা মানুষ যদি অনেক বড় একটা লিম্ফ নোড নিয়ে আসে এবং তার কোনো পেইন না থাকে, সো ইউ শুড থিঙ্ক অ্যাবাউট টিউবারকুলোসিস। আপনার মাথায় প্রথমে টিউবারকুলোসিস আসতেই হবে, এরপরে আপনি চিন্তা করবেন ইট কুড বি এ কেস অফ লিম্ফোমা অর মেটাস্ট্যাটিক কার্সিনোমা। তার মানে হচ্ছে পেইনলেস লিম্ফ অ্যাডেনোপ্যাথি
raise suspicion of a serious pathology. এটা আপনার মাথায় রাখতে হবে। Painful lymphadenopathy মানে it could be some sort of infection most likely. এই ছবিটা আপনাদের ডেভিডসনে আছে। আমরা একটা লিম্ফ অ্যাডেনোপ্যাথি পেশেন্টের কি কি হিস্ট্রি নেই, যেমন স্পিড অফ অনসেট, মানে রোগীর কাছে আপনি হিস্ট্রি নেবেন, আপনার কাছে একটা পেশেন্ট হয়তো আসলো, তার সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড, একটা বাচ্চা 10 বছরের বাচ্চা, তার সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডটা 2.5 সেন্টিমিটার হয়ে গেছে, এন্ড দিস ইজ পেইনফুল, এবং তার হিস্ট্রি হলো মাত্র 7 দিন। তো আপনি যদি হিস্ট্রি নেন, হিস্ট্রি অফ সোর থ্রোট, আপনি দেখবেন তার সোর থ্রোটের হিস্ট্রি আপনি পজিটিভ পাবেন। আপনারা জানেন যে টনসিল ইট ড্রেইনস ইনটু সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড, সো টনসিলাইটিস এর কারণে পেশেন্টের সোর থ্রোট হয়েছে, এই কারণেই ড্রেইনিং লিম্ফ নোড যেটা সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড সেটা বড় হয়ে গেছে, এবং এখানে হিস্ট্রিটা হবে খুব শর্ট, কারণ এটা একটা ইনফেকশনের কারণে হয়েছে। পেইনফুল অর পেইনলেস এটা আমি একটু আগেই বললাম। অ্যাসোসিয়েটেড সিম্পটম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা লিম্ফ অ্যাডেনোপ্যাথির পেশেন্ট আপনার কাছে এসেছে, এর সাথে আপনাকে কিছু হিস্ট্রি নিতে হবে, যেমন হিস্ট্রি অফ ওয়েট লস, and this is very significant in our country. একটা পেশেন্ট লিম্ফেডেনোপ্যাথি নিয়ে এসেছে, এবং এটা জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি। জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি মানে হচ্ছে ইনভলভমেন্ট অফ 2 or more than 2 লিম্ফ নোড গ্রুপ। ধরুন একটা পেশেন্টের সার্ভাইকাল লিম্ফ নোড একটা বড় হয়েছে, আর একটা লিম্ফ নোড হচ্ছে তার এক্সিলারি লিম্ফ নোড বড় হয়েছে। সো সার্ভাইকাল লিম্ফ নোড এবং এক্সিলারি লিম্ফ নোড দুইটা আলাদা গ্রুপ, যেহেতু দুইটা গ্রুপের লিম্ফ নোড বড় হয়েছে, এটাকে বলবো আমরা জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি। যদি সার্ভাইকাল রিজিয়ন, শুধু সার্ভাইকাল রিজিয়নেই পরপর 3টা লিম্ফ নোড বড় হয়েছে, অন্য কোনো লিম্ফ নোড বড় হয়নি, যেহেতু এটা একই রিজিয়নে, যদিও নাম্বার 3, কিন্তু এটাকে আমরা জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি বলতে পারবো না। দিস ইজ এ কেস অফ লোকালাইজড লিম্ফেডেনোপ্যাথি। সো জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি, এটার সিগনিফিকেন্স হলো জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি হলেই আপনাকে চিন্তা করতে হবে ইন বাংলাদেশ ইট কুড বি কেস অফ টিউবারকুলোসিস, এরপরে আপনি চিন্তা করবেন দিস প্রবাবলি এ কেস অফ লিম্ফোমা। এখানে আপনারা মনে রাখবেন একটা জিনিস, লিম্ফ নোড বা লিম্ফ নোড এনলার্জমেন্টের কেস আপনি যদি 100টা কেস পান, আমি প্র্যাকটিক্যাল আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি, 100টা কেস যদি আপনি পান, ইউ শুড রিমেম্বার দিস, 95 cases are due to some sort of infection that is reactive benign lymphadenopathy। 100টার মধ্যে 95টা কেসই এটা রিঅ্যাক্টিভ কেস, মানে কোনো একটা ইনফেকশন বা অন্য কোনো কারণে হয়েছে, এটা খারাপ কিছু না। বাকি 5% কেস এটা টিউবারকুলোসিস বা লিম্ফোমা বা মেটাস্টাসিস এর কারণে লিম্ফেডেনোপ্যাথি হতে পারে। এজন্য লিম্ফ নোড বড় হলেই আপনার এটাকে টিউবারকুলোসিস বা লিম্ফোমা মনে করার কোনো কারণ নেই। সো ইউ শুড রিমেম্বার দিস। এর সাথে আপনাকে কিছু হিস্ট্রি নিতে হবে, নাইট সোয়েট ইচিং, নাইট সোয়েট বা ফিভার, অ্যাসোসিয়েটেড ফিভার, এগুলোকে বলি আমরা বি সিম্পটম। দিস আর ফিচার্স অফ লিম্ফোমা, পার্টিকুলারলি হজকিন লিম্ফোমা। এগেইন ইচিং ইজ এ ফিচার অফ হজকিন লিম্ফোমা। সো এই জন্য লিম্ফোমা এক্সক্লুড করার জন্য আপনি যখন অ্যাপ্রোচ করবেন একটা লিম্ফ অ্যাডেনোপ্যাথি পেশেন্টকে, আপনার এই ফিভার, ওয়েট লস, নাইট সোয়েট এবং ইচিং, এই হিস্ট্রিগুলো আপনার নিতে হবে। আপনাকে লোকাল এক্সামিনেশন করে দেখতে হবে whether this is a painful or painless lymphadenopathy, whether this is a case of generalized or localized lymphadenopathy. তো সাইটের বিষয়টা আমি বলে ফেলেছি। সাইজ, দিস ইজ ইন্টারেস্টিং। সো আমরা যেটা একটা বেসিক রুল ফলো করি, সার্ভাইকাল রিজিয়নে 1 সেন্টিমিটার সাইজ একটা লিম্ফ নোডের, আমরা আপ টু 1 সেন্টিমিটার সাইজ, এটাকে আমরা সিরিয়াস কিছু মনে করি না, আমরা মনে করি এটা একটা নরমালি হতে পারে। কিন্তু ইনগুইনাল রিজিয়নের ক্ষেত্রে আমরা 2 সেন্টিমিটার একটা আপার লিমিট মনে করি, যে 2 সেন্টিমিটার পর্যন্ত একটা লিম্ফ নোড একটা ইনগুইনাল রিজিয়নে এমনি একটা বিনাইন কারণেই থাকতে পারে, এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। আর সার্ভাইকাল রিজিয়নে এই মেজারমেন্টটা হলো 1 সেন্টিমিটার। সো ক্যারেক্টার, দিস ইজ ইন্টারেস্টিং। লিম্ফ নোড আমরা অনেক সময় হার্ড পাই। সো হার্ড যদি একটা লিম্ফ নোড আপনি পান, আপনাকে প্রথমেই যেটা চিন্তা করতে হবে, ইট কুড বি এ কেস অফ মেটাস্ট্যাটিক কার্সিনোমা। এটা অন্য জায়গার ক্যান্সার, লিম্ফ নোডে মেটাস্ট্যাসিস হয়ে আসছে, এবং এই ধরনের লিম্ফ নোড গুলো মাঝে মাঝে হার্ড হয়। সফট লিম্ফ নোড, এটা লিম্ফ নোডের মাঝখানে অ্যাবসেস হয়ে যেতে পারে, বা টিউবারকুলোসিসের কারণে কোল্ড অ্যাবসেস হয়ে যায়, আপনারা জানেন, এটাও লিম্ফ নোড সফট হয়ে যায়। রাবারি কনসিস্টেন্সি, দিস ইজ এ ফিচার অফ লিম্ফোমা। লিম্ফ নোড আপনি পালপেট করলে যদি এটা রাবারি মনে হয়, ইয়েস, দিস ইজ এ কেস অফ লিম্ফোমা। লিম্ফ নোড যদি ফিক্সড হয়, প্রবাবলি
ফিক্সড লিম্ফ নোড মানে হচ্ছে প্রবাবলি দিস ইজ এ কেস অফ মেটাস্ট্যাটিক কার্সিনোমা, অন্য জায়গা থেকে মেটাস্ট্যাসিস হয়ে আসছে, যেহেতু এটা ক্যান্সার আশেপাশে ইনভেড করে গেছে, এই জন্য লিম্ফ নোডটা ফিক্স হয়ে গেছে। মোবাইল লিম্ফ নোড হলে আমরা সেই রকম চিন্তা ভাবনা সাধারণত করি না। সো আপনাকে একটা লিম্ফ অ্যাডেনোপ্যাথির পেশেন্ট গুলোকে এই হিস্ট্রি গুলো নিতে হবে, এই এক্সামিনেশন গুলো করতে হবে আপনাকে যখন আপনি অ্যাপ্রোচ করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের ম্যাকলিওডসে আছে, অলরেডি আমি বলে ফেলেছি। So this is very important for your exam purpose, causes of lymphadenopathy। তো আপনারা অনেক কিছু বলেন, কিন্তু দেখা যায় এক্সামিনাররা আপনারা অনেক কিছু বলেছেন কিন্তু এক্সামিনার স্যাটিসফাইড না। এক্সামিনার বলতেছে আর কি আর কি আর কি। তো কয়েকটা জিনিস আপনাকে বলতেই হবে, এটা যতক্ষণ না বলবেন কোনো এক্সামিনার স্যাটিসফাইড হবে না। তার মধ্যে একটা হচ্ছে টিউবারকুলোসিস, একটা হলো লিম্ফোমা, লিউকেমিয়া এন্ড মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস মানে সেকেন্ডারি। যেমন থাইরয়েড ক্যান্সার, এই থাইরয়েড ক্যান্সার এটা মেটাস্ট্যাসিস করে সার্ভাইকাল লিম্ফ নোডে মেটাস্ট্যাসিস করে। আপনারা জানেন সার্ভাইকাল লিম্ফ নোডের তিনটা লেভেল আছে, আপার সার্ভাইকাল, মিডল সার্ভাইকাল, লোয়ার সার্ভাইকাল। যেটা মিডল সার্ভাইকাল সেটাকে আমরা বলি লেভেল 3। একটা থাইরয়েড ক্যান্সার লেভেল 3 লিম্ফ নোডে মেটাস্ট্যাসিস করে। তো কিছু ড্রাগের কারণে লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে ফেনাইটয়েন, এটা একটা অ্যান্টিপিলেপটিক ড্রাগ, এটা আপনারা জানেন। সো কিভাবে অ্যাপ্রোচ করবেন আপনি মোটামুটি আমি বলে ফেলেছি। এবার স্লাইডে আপনারা দেখেন পেশেন্টের কাছ থেকে কি কি হিস্ট্রি আপনারা নেবেন। সো তার মেডিকেল হিস্ট্রি নিতে হবে, যেমন সোর থ্রোট। কিছুক্ষণ আগে বলেছি গলা ব্যথার পেশেন্ট সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জমেন্ট নিয়ে আসতে পারে, এবং এই লিম্ফ নোডটা তার বড় হয়েছে রিঅ্যাক্টিভ কারণে। কাফ, ফিভার, নাইট সোয়েট, ওয়েট লস, এগুলো ইন্ডিকেট করে দিস ইজ এ কেস অফ টিউবারকুলোসিস অর দিস ইজ এ কেস অফ লিম্ফোমা। পেশেন্টের এইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা ইয়ং বাচ্চা, 10 বছরের বাচ্চা, তার অনেকগুলো লিম্ফ নোড বড়। সো আপনি প্রথমে এটাকে কোনো লিম্ফোমা বা টিবি মনে করবেন না, প্রবাবলি দিস ইজ এ রিঅ্যাক্টিভ কজ। বাচ্চাদের ফ্রিকোয়েন্টলি বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, এই কারণে মাঝে মাঝে তাদের লিম্ফ নোড বড় হয়ে যায়। এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কারণ নাই। এক্সপোজার টু পেট, দিস ইজ ইন্টারেস্টিং। আপনার একটা ডিজিজ আছে, এটাকে বলি আমরা ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। আপনারা হয়তো নাম শুনেছেন ক্যাট স্ক্র্যাচ। বিড়ালে খামচি দেওয়ার পরে হঠাৎ করে দেখা যায় যে একটা বাচ্চার এক্সিলারি লিম্ফ নোড বড় হয়ে গেছে। সো দিস ইজ ডিউ টু দ্য স্ক্র্যাচিং অফ দ্য ক্যাট, এটাকে বলি আমরা ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, এবং এটার কারণে লিম্ফ নোড বড় হতে পারে। এখানে জাস্ট হিস্ট্রিটা সিগনিফিকেন্ট, হিস্ট্রি নিলে আপনি বুঝতে পারবেন দিস ইজ এ বিনাইন কেস। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। সেক্সুয়াল বিহেভিয়ার হিস্ট্রি আপনি নেবেন। কিছু কিছু এসটিআই আছে, এগুলো যেমন ইনগুইনাল লিম্ফ নোড বড় হয়ে যায় এগুলোর কারণে। সো এই হিস্ট্রি নিলে আপনি বুঝতে পারবেন যে এই কারণে তার ইনগুইনাল লিম্ফ নোড বড় হয়ে গেছে। ড্রাগ হিস্ট্রি আমরা একটু আগেই বললাম, ফেনাইটয়েন ইজ অ্যাসোসিয়েটেড উইথ লিম্ফ্যাডেনোপ্যাথি। ফিজিক্যাল এক্সামিনেশন মোটামুটি আমরা বলে ফেলেছি। সো এটা অনেক এক্সামিনার আপনাকে জিজ্ঞাসা করতে পারে, বা আপনি যখন মেডিসিন ওয়ার্ডে যাবেন, হেমাটোলজি ওয়ার্ডে, তারা আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে যে একটা লিম্ফোমা এবং টিউবারকুলোসিসের লিম্ফ নোডের মাঝখানে কি কি ডিফারেন্স আছে। সো এখানে খুব সুন্দরভাবে আমি গুছিয়ে দিয়েছি, এটা এইভাবে কোথাও আপনারা পাবেন না। সো লিম্ফোমার লিম্ফ নোড সাধারণত অনেক বড় হয়, আমরা 8-10 সেন্টিমিটার সাইজেরও লিম্ফ নোড পেতে পারি। কনসিস্টেন্সি ইজ রাবারি অ্যাজ আই মেনশন, এবং ডিসক্রিট। এটা খুব ইন্টারেস্টিং। ডিসক্রিট মানে হচ্ছে প্রত্যেকটা লিম্ফ নোড আলাদা আলাদা ভাবে আপনি পালপেট করে বুঝতে পারবেন। হয়তো পাশাপাশি 3টা লিম্ফ নোড আছে, আপনি পালপেট করে 3টা লিম্ফ নোডকে আলাদা বুঝতে পারবেন। কিন্তু টিউবারকুলোসিসের ক্ষেত্রে এই লিম্ফ নোড গুলো একটা আরেকটার সাথে ফিউজ হয়ে যায় এবং 3টাকে একটা লিম্ফ নোড মনে হয়। এটাকে আমরা বলি ম্যাটেড, মানে একটার সাথে আরেকটা লেগে যাওয়া, ম্যাটেড লিম্ফ নোড। দিস ইজ এ ফিচার অফ টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি। সো সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, এটা হজকিন এবং নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে আমরা একটু পরে বলবো। ফার্ম, সাধারণত লিম্ফোমা লিম্ফ নোড গুলো ফার্ম হয়, এগুলো হার্ড না, ফার্ম, এবং দে আর মোবাইল। যেহেতু এগুলো ডিসক্রিট এই জন্য এগুলো মোবাইল, এবং এগুলো নন টেন্ডার হয়। দিস ইজ ইন্টারেস্টিং, একেবারে নন টেন্ডার। টিবি লিম্ফ নোডও নন টেন্ডার হয়। হজকিন লিম্ফোমার ক্ষেত্রে আমরা একটা ইন্টারেস্টিং ফিচার পাই, এটাকে আমরা বলি কন্টিগুয়াস স্প্রেড।
সো কন্টিগুয়াস স্প্রেড মানে হচ্ছে একটা লিম্ফ নোডের পরে ওই চেইনের পরের যে লিম্ফ নোডটা সিরিয়ালে আছে সেই লিম্ফ নোডটা বড় হবে, একটার পর একটা লিম্ফ নোড বড় হতে হতে সামনে আগাবে। এটাকে আমরা বলি কন্টিগুয়াস স্প্রেড, এন্ড দিস ইজ এ ফিচার অফ লিম্ফোমা, পার্টিকুলারলি হজকিন লিম্ফোমা। সো টিউবারকুলোসিসের ফিচারগুলো আমরা বলে ফেলেছি। ম্যাটেড মানে সবগুলো লিম্ফ নোড একসাথে লেগে, 3-4টা লিম্ফ নোড একসাথে লেগে একটা ম্যাটিং তৈরি করবে, এটাকে বলি আমরা ম্যাটেড লিম্ফ নোড। দিস লিম্ফ নোড এগেইন নন টেন্ডার, এগুলো মাঝে মাঝে বড় হতে পারে, দে আর মোবাইল। এন্ড দিস ইজ ইন্টারেস্টিং, টিউবারকুলার লিম্ফ নোড গুলো মাঝে মাঝে স্কিনের সাথে তাদের সাইনাস ফর্মেশন করে এবং এর ভিতর থেকে অ্যাবসেসের মতো পুঁজ বের হয়, ডিসচার্জিং সাইনাস আমরা পাই। দিস ইজ এ টিপিক্যাল ফিচার অফ টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি। নেকে আমরা প্রায় এটা পাই। এটা ক্লিনিক্যাল ফিজিশিয়ানরা কোল্ড অ্যাবসেস বা কলার স্টার্ড অ্যাবসেস এরকম অনেকগুলো টার্ম ব্যবহার করেন এটাকে ডেসক্রাইব করার জন্য। এটা আমার ল্যাবের একটা কেস। সো দিস ইজ এ টিপিক্যাল কেস, একটা লিম্ফ নোড সেটাকে কেটে দুভাগ করা হয়েছে, এবং দিস ইজ এ টিপিক্যাল কেস অফ টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি। এর কারণ হচ্ছে মাঝখানে যে সাদা ম্যাটেরিয়াল গুলো আছে অনেকটা চিজের মতো হোয়াইটিশ, এটা হলো ক্যাজিয়াস নেক্রোসিস। আপনারা নেক্রোসিসে পড়েছেন, ক্যাজিয়াস কথাটা এসেছে চিজি থেকে, চিজ থেকে, দেখতে অনেকটা চিজের মতো হোয়াইট হয়। সো ক্যাজিয়াস নেক্রোসিস ঠিক দেখতে এরকম হয়। এটা যদি আপনি দেখেন, আপনি এই খালি চোখে দেখেই আপনার ডায়াগনোসিস মোটামুটি কনফার্ম যে দিস ইজ এ কেস অফ টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি। এটা দিস ইজ নাইস টু নো। অ্যাকিউট মানে হঠাৎ করে ইনফেকশন হয়ে একটা জায়গায় যদি লিম্ফ নোড বড় হয়ে যায়, এটাকে আমরা বলি অ্যাকিউট লিম্ফ্যাডেনোপ্যাথি। সো অ্যাকিউট লিম্ফ্যাডেনাইটিস এটা সাধারণত পেইনফুল লিম্ফ্যাডেনাইটিস হয় ডিউ টু সাম সর্ট অফ ইনফেকশন। এখানে হিস্ট্রিটা খুবই কম থাকে। দিস ইজ ইম্পর্টেন্ট, আমি একদম আজকের লেকচারের শুরুতেই এটা আপনাদেরকে বলেছি, এটা আপনাদের পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি আসে। So there are three morphological pattern of chronic non-specific lymphadenitis. Number one is follicular hyperplasia. This is caused by stimuli that activates humoral immune response, মানে হচ্ছে ব্যাকটেরিয়ার এগেইনস্টে যে ইমিউন রেসপন্স কাজ করে সেটা। And this follicular hyperplasia is B cell mediated antigenic response, এবং এটা follicular hyperplasia কজ হচ্ছে rheumatoid arthritis, toxoplasmosis, an early stage of infection and HIV. Early age of infection এটাকে বলতে আমরা বোঝাচ্ছি ব্যাকটেরিয়াল ইনফেকশন। Paracortical hyperplasia already I have caused by Epstein-Barr virus. And the third response is sinus histiocytosis, and again this is a benign response in lymph nodes draining a tumor. একটা টিউমারের আশেপাশে যে লিম্ফ নোড থাকে সেখানে যখন টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার ড্রেন করে, তো এটার রেসপন্সে আমরা সাইনাস হিস্টিওসাইটোসিস পাই। সামটাইমস ইট গিভস আস ক্লু about a tumor alongside the lymph node. এখানে এই বিষয়গুলো আরো সুন্দরভাবে দেওয়া আছে। সো এটা একটা লিম্ফ নোডের ডায়াগ্রামেটিক পিকচার। আপনারা দেখতে পাচ্ছেন যে গোল গোল জিনিসগুলো, এগুলো হচ্ছে সব জার্মিনাল সেন্টার বা ফলিকল বলি আমরা। এর মাঝখানের জায়গাগুলো হচ্ছে প্যারাকর্টেক্স, এবং একদম মাঝখানে যে মেডুলাতে যে সাইনাস ছিল
এখানে সাইনাস হিস্টিওসাইটোসিস হয়। এটা একটা জার্মিনাল সেন্টার। এর চারদিকে যে জায়গাটা, এটাই হলো প্যারাকর্টেক্স। এখানে টি লিম্ফোসাইট থাকে। and this is a lymph node, a submandibular lymph node. It is enlarged. এখানে একটা কেস সিনারিও দেওয়া আছে আপনাদের। আসলে এই ক্লাসগুলো ইন্টারঅ্যাক্টিভ হলে আপনারা অনেক সুন্দর বুঝতে পারতেন। জাস্ট আপনারা এই কেসটা দেখেন। যদি আপনাদের সম্ভব হয় আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে পারেন, দিস উইল বি অ্যাপ্রিশিয়েটেড। So look at the age. 12-year-old girl presents with fever and a swollen lymph node. এই হিস্ট্রি থেকে আপনাকে বুঝে নিতে হবে একটা ছোট বাচ্চা, তার ফিভার আছে, সাথে লিম্ফ্যাডেনোপ্যাথি আছে। মোস্ট লাইকলি দিস ইজ এ বিনাইন ইনফেকশাস লিম্ফ্যাডেনোপ্যাথি। এবং আমরা একটা বায়োপসি করেছি, বায়োপসিতে ফলিকুলার হাইপারপ্লাসিয়া পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ দ্য জার্মিনাল সেন্টার হাইপারপ্লাসিয়া। সো দিস ইজ কজড বাই সাম সর্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশনে এই ফলিকুলার হাইপারপ্লাসিয়া হয়। এখানে বি সেল থাকে, মানে বি সেলের হাইপারপ্লাসিয়া হয়। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ proliferation in B cell area. সো আমরা মোটামুটি ইনফেকশাস লিম্ফ্যাডেনাইটিস থেকে বের হয়ে আসছি। এখন আমরা লিম্ফয়েড নিওপ্লাজম শুরু করব। সো এখানে দুটো টার্ম, এটা আপনাদেরকে সবসময় কনফিউজড করে। একটা হলো লিউকেমিয়া আর একটা হচ্ছে লিম্ফোমা। এই দুটোর মধ্যে কিছু ওভারল্যাপিং হয়, এই জন্য এটা আপনাদের কনফিউশন হয়। সো লিম্ফোমা এবং লিউকেমিয়ার মধ্যে আপনাদের যে বেসিক ডিফারেন্স, সেটা আপনাদের মনে রাখতে হবে যে লিম্ফোমা বলতে আমরা বুঝাই একটা proliferation কি। Definitely this is a tumor and this is a malignant tumor যেটা arise করে as a discrete tissue mass। আমরা একটা টিস্যু ম্যাস হিসেবে, একটা সলিড ম্যাস হিসেবে এটাকে পাবো, এটাকে বলছি আমরা লিম্ফোমা। অনেক সময় লিম্ফোমা সেলগুলো ব্লাডে স্পিলেজ হতে পারে এবং ব্লাডের মধ্যে সার্কুলেট হতে পারে, বাট there is a discrete tissue mass। এটার এগেইনস্টে লিউকেমিয়া আমরা বলবো যখন বোন ম্যারো একটা নিওপ্লাজম, এগেইন দিস ইজ এ নিওপ্লাজম এন্ড ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, এবং এখানে ইনভলভমেন্ট হবে বোন ম্যারো, এবং এটার সাথে ব্লাডের পেরিফেরাল ব্লাডের ইনভলভমেন্ট থাকতে পারে। দিস ইজ ইউজুয়ালি বাট নট অলওয়েজ। তাহলে লিউকেমিয়া, দিস ইজ এ ডিজিজ অফ বোন ম্যারো, there is involvement in the bone marrow, and lymphoma, this is a malignant tumor, arise as a discrete tissue masses। দুটোর ক্ষেত্রেই পেরিফেরাল ব্লাডে আমরা লিউকেমিয়া সেল বা লিম্ফোমা সেল পেতে পারি। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। সো লিম্ফোমা কেন হয়, এটিওলজি আপনারা জানেন। ক্যান্সারের এটিওলজিকে আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে there is some genetic cause along with some environmental factors। সো জেনেটিক কজের মধ্যে যেটা লিউকেমিয়া এবং লিম্ফোমার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন এবং অ্যাকোয়ার্ড মিউটেশন। প্রায় প্রত্যেকটা লিম্ফোমার মধ্যেই কোনো না কোনো ট্রান্সলোকেশন আমরা পাই। লিউকেমিয়ার ক্ষেত্রেও আমরা কোনো না কোনো ট্রান্সলোকেশন পাই। দুটো ট্রান্সলোকেশন মানে আপনারা জানেন যে দুটো ক্রোমোজোমের মাধ্যমে ইন্টারচেঞ্জ হয় জেনেটিক ম্যাটেরিয়ালের, এটাকে বলি আমরা ট্রান্সলোকেশন। এবং এই ট্রান্সলোকেশনটা লিম্ফোমা এবং লিউকেমিয়ার ক্ষেত্রে খুব বেশি হয়। কিছু ভাইরাসের কারণে লিম্ফোমা হতে পারে, এদেরকে আমরা বলি অনকোজেনিক মাইক্রোব। যেমন হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, এটা একটা টিউমার করে, এটাকে বলি আমরা হিউম্যান টি সেল লিউকেমিয়া HTLV1, এটা লিম্ফোমা করে। ইপস্টেইন বার ভাইরাস, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বার্কিট লিম্ফোমা। কিছু ক্রনিক ইনফ্ল্যামেশনের কারণেও লিম্ফোমা হতে পারে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনারা জানেন হেলিকোব্যাক্টার পাইলোরি, দিস ইজ মোস্ট কমন কজ অফ পেপটিক আলসার ডিজিজ।
এটার সাথে সাথে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের কারণে লিম্ফোমাও হতে পারে। এটাকে আমরা বলি ম্যালটোমা, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যুর ওমা মানে টিউমার। ম্যালটোমা। এছাড়া অ্যাট্রোজেনিক কিছু ফ্যাক্টর আছে, যেমন রেডিয়েশন, কেমোথেরাপি, এরা সবসময় লিউকেমিয়া বা লিম্ফোমার জন্য দায়ী। And again, smoking, this is another risk factor for lymphoma. So clinical presentation of lymphoma, এটা কিছুটা আমি আপনাদেরকে বলে ফেলছি অলরেডি। একটা লিম্ফোমার পেশেন্ট প্রেজেন্ট করবে fever with generalized lymphadenopathy. What is generalized lymphadenopathy সেটা আমি বলেছি আপনাদেরকে। So লিম্ফোমার যে lymphadenopathy হয় এটা সাধারণত পেইনলেস এবং সাইজ ইজ অফেন মোর দ্যান 2 সেন্টিমিটার, এবং লিম্ফোমার লিম্ফ নোডটা রাবারি হয় কনসিস্টেন্সি হিসেবে, এবং ইট ইজ জেনারেলাইজড। জেনারেলাইজড মানে হচ্ছে ইনভলভমেন্ট অফ 2 or more than 2 লিম্ফ নোড গ্রুপস। এটার সাথে ফিভার থাকে। এই ফিভারের মেডিসিনের বই একটা নাম দেয়া আছে, প্যালিপস্টেইন ফিভার। হেপাটোস্প্লিনোমেগালি থাকতে পারে, particularly in case of non-Hodgkin lymphoma or late high stage of Hodgkin lymphoma. Weight loss, sweats and itching, and these are again the features of lymphoma. And symptoms due to extranodal site involvement in case of non-Hodgkin lymphoma. আমি একটু পরে আপনাদেরকে বলবো যে Hodgkin lymphoma এটা লিম্ফ নোডকে ইনভলভ করে, কিন্তু non-Hodgkin lymphoma এটা শরীরের যে কোনো অর্গানকে ইনভলভ করতে পারে। যেমন মনে করেন একটা পেশেন্ট, তার হয়তো রেট্রোবালবার মাস মানে চোখের ভিতরে তার একটা ম্যাস হয়েছে, চোখের ভিতরে ম্যাস, এবং দেখা গেল তার ডায়াগনোসিস হচ্ছে non-Hodgkin lymphoma, patient presents with proptosis. So non-Hodgkin lymphoma can involve any organ, এবং যে অর্গানকে ইনভলভ করবে সেই অর্গানের ফিচার পাওয়া যাবে। যেমন একটা মার্জিনাল জোন লিম্ফোমা বা ফলিকুলার লিম্ফোমা হয়েছে স্প্লিনে, এই পেশেন্ট প্রেজেন্ট করবে স্প্লিনোমেগালি নিয়ে। বা একটা গ্যাস্ট্রিক লিম্ফোমা বা ইন্টেস্টাইনাল লিম্ফোমা, patient may present with intestinal obstruction। তাহলে non-Hodgkin লিম্ফোমা বডির যে কোনো জায়গায় হতে পারে। ইউ শুড রিমেম্বার দিস। এটা আপনাদের পরীক্ষায় ধরা হয় যে Hodgkin এবং non-Hodgkin লিম্ফোমার মধ্যে বেসিক পার্থক্য। দিস ইজ মোস্ট ক্রুশিয়াল ডিফারেন্স বিটুইন Hodgkin and non-Hodgkin লিম্ফোমা। যে Hodgkin লিম্ফোমাতে লিম্ফ নোড ইনভলভ হয় usually, but non-Hodgkin লিম্ফোমাতে usually extra nodal site ইনভলভ হয়। স্কিন ইনভলভ হতে পারে, স্কিনে লিম্ফোমা হতে পারে, সফট টিস্যুর মধ্যে লিম্ফোমা হতে পারে, টেস্টিসের লিম্ফোমা হতে পারে, যে কোনো জায়গায় লিম্ফোমা হতে পারে, এবং এগুলো সবই non-Hodgkin লিম্ফোমা। সো একটা টেস্টিকুলার লিম্ফোমা প্রেজেন্টস উইথ এ টেস্টিকুলার ম্যাস। সো লিম্ফোমার প্রেজেন্টেশন অনেক ডাইভার্স হতে পারে। আমরা আসলে এটুকু মনে রাখেন যে আমরা লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় মূলত Hodgkin লিম্ফোমার ক্ষেত্রে, আর non-Hodgkin লিম্ফোমার ক্ষেত্রে মূলত এক্সট্রানোডাল ইনভলভমেন্টটা বেশি কমন। এটি WHO ক্লাসিফিকেশন, অনেক বড় ক্লাসিফিকেশন। এটা এত বড় ক্লাসিফিকেশন আপনাদের আসলে মনে রাখার প্রয়োজন নাই। আমি খুব শর্ট করে আপনাদেরকে কয়েকটা বলবো, যেগুলো মনে রাখলে আপনাদের জন্য যথেষ্ট MBBS লেভেলে। এটা আমি পরীক্ষায় জিজ্ঞাসা করি, মেনশন 5 ইম্পর্টেন্ট non-Hodgkin লিম্ফোমা ইন সাউথ এশিয়ান কান্ট্রিজ। একটু আগে আপনাদেরকে আমি non-Hodgkin লিম্ফোমার ক্লাসিফিকেশন দেখালাম, অনেকগুলো প্রায় 40 মতো এন্টাইটি আছে এখানে। সবগুলো আপনাদের মনে রাখার দরকার নেই, 5-7টা যদি আপনারা মনে রাখেন যেগুলো আমরা কমনলি পাই, এবং এই 5-7টাই মোটামুটি 95%-এরও বেশি, তাহলেই হবে। লিম্ফোমার এপিডেমিওলজির মধ্যে কিছু চেঞ্জ আছে, যেমন আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিতে কিছু লিম্ফোমা কমন, আবার আফ্রিকাতে আরেক ধরনের লিম্ফোমা কমন। সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, বি সেল লিম্ফোমা এবং টি সেল লিম্ফোমা। তার মানে বোঝাচ্ছে non-Hodgkin লিম্ফোমা দুই ধরনের হতে পারে। এগুলো বি লিম্ফোসাইট থেকেও অ্যারাইজ করতে পারে, টি লিম্ফোসাইট থেকেও অ্যারাইজ করতে পারে।
সরি। সো বি সেল লিম্ফোমা গুলোর নাম আপনারা মুখস্থ করে ফেলবেন। স্মল লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা বা সিএলএল, ম্যান্টল সেল লিম্ফোমা, মার্জিনাল জোন লিম্ফোমা, ফলিকুলার লিম্ফোমা, ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা। যদি আমাকে জিজ্ঞাসা করেন যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা আমরা পাই, সবচেয়ে বেশি আমরা পাই আসলে ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা এবং ফলিকুলার লিম্ফোমা, এই দুটোই আমরা সবচেয়ে কমন। বার্কিট লিম্ফোমা, দিস ইজ এ কমন লিম্ফোমা ইন আফ্রিকান কান্ট্রি। এটা আমাদের দেশে আমরা পাই, খুব বেশি না। টি সেল কিছু লিম্ফোমা আছে, যেমন মাইকোসিস ফাঙ্গোইডিস, ইট ইনভলভস স্কিন। অ্যানাপ্লাস্টিক লার্জ সেল লিম্ফোমা, অ্যাঞ্জিও ইমিউনোব্লাস্টিক টি সেল লিম্ফোমা। আমি এখানে আপনাদের 8-9টা নাম বলেছি, এই কথা যদি আপনারা বলতে পারেন দ্যাটস এনাফ। এখানে আপনাদেরকে লিম্ফোমা ডায়াগনোসিসের আমি একটা বেসিক কথা বলে যাই, যে আপনাদেরকে বললাম আমি বি সেল লিম্ফোমা, টি সেল লিম্ফোমা, এগুলো আলাদা করা কিন্তু আমরা হিস্টোপ্যাথোলজি দিয়ে করতে পারি না। ধরেন পাশাপাশি কয়েকটা লিম্ফোসাইট আছে, এটা বি লিম্ফোসাইট না টি লিম্ফোসাইট এটা বোঝার কোনো উপায় নাই। এগুলো দেখতে একই রকম, হিস্টোপ্যাথোলজি করেও আমরা বি সেল না টি সেল এরকম কিন্তু লেখা থাকবে না যে দিস ইজ টি, দিস ইজ বি। So this is not possible to distinguish between B lymphocyte and T lymphocyte in under histopathology. So এই বি এবং টি কে আলাদা করার জন্য আমরা বি এবং টি এর গায়ে কিছু রিসেপ্টর থাকে, এই রিসেপ্টর গুলোকে আমরা দেখি এবং এগুলো দেখে আমরা আলাদা করি যে it could be a B cell lymphoma, it could be a case of T cell lymphoma। যে পরীক্ষার মাধ্যমে আমরা রিসেপ্টর গুলোকে দেখি সেই পরীক্ষাটার নাম হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। আপনাদের শুধু নামটা আপনারা মাথায় রাখেন, আপনারা প্রায় এই নামটা পাবেন। দেখবেন লিম্ফোমার ক্ষেত্রে আপনাদের স্যাররা এটা অ্যাডভাইস করতেছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অথবা ইমিউনোফেনোটাইপিং, একই জিনিস। সো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এটা দিয়ে আমরা একটা লিম্ফোসাইটের গায়ে রিসেপ্টর দেখতে পারি এবং আলাদা করতে পারি যেটা টি সেল, বি সেল, এটা কি হিস্টিওসাইট নাকি এটা ইউসিনোফিল, প্রত্যেকটা সেলকে আমরা আলাদা করতে পারি। সো এটাই হচ্ছে লিম্ফোমা ডায়াগনোসিসের জন্য আমাদের দেশে সবচেয়ে কনফার্মেটরি টেস্ট, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তার মানে হিস্টোপ্যাথোলজি করেই লিম্ফোমা ডায়াগনোসিস হয়তো করা যায়, কিন্তু লিম্ফোমা ক্যাটেগরাইজেশন করা যায় না। এবং এই লিম্ফোমা ক্যাটেগরাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট পারপাস। বি সেল লিম্ফোমা ট্রিটমেন্ট একরকম, টি সেল লিম্ফোমা ট্রিটমেন্ট আরেক রকম। প্রগনোসিস ইজ ডিফারেন্ট ইন বিটুইন বি সেল এন্ড টি সেল লিম্ফোমা। এজন্য আমাদেরকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা ইমিউনোফেনোটাইপিং এটা কিন্তু করতেই হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যাটেগরাইজেশন অফ লিম্ফোমা। সো নন হজকিন লিম্ফোমা দিয়ে আমরা শুরু করলাম, একটু পরে হজকিন লিম্ফোমার কথাটা আমি বলবো। নন হজকিন লিম্ফোমা, this is more common than Hodgkin lymphoma, you should remember this। আপনারা হজকিনের কথা বেশি শোনেন, কিন্তু আসলে এটা নন হজকিনই বেশি কমন, অ্যাকাউন্ট ফর 60%। আমার মনে হয় আমাদের দেশে এই পার্সেন্টেজটা আরো বেশি। এবং এই যে 60% নন হজকিন লিম্ফোমা, তার মধ্যে 70% আর বি সেল অরিজিন, মানে তার মানে বাকি 30% হচ্ছে টি সেল অথবা এনকে সেল অরিজিন। এবং নন হজকিন লিম্ফোমার মিডিয়ান এজ এটা হলো অ্যাডাল্টে হয়। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু ডিফারেন্সিয়েট ইট ফ্রম হজকিন লিম্ফোমা। সেটা হচ্ছে যে নন হজকিন লিম্ফোমা ওল্ড এজে হয়, কিন্তু হজকিন লিম্ফোমা এটা ইয়ং এজে হয়। হজকিন লিম্ফোমার পেশেন্টের টিপিক্যাল এজ গ্রুপ হচ্ছে 15, 20, 25, মানে ইয়ং। আর নন হজকিন লিম্ফোমা দিস ইজ কমন ইন ওল্ডার এজ গ্রুপ, যেমন 50, 60, 70 এইরকম। So this is very important differentiating point, clinical differentiating point between Hodgkin and non-Hodgkin lymphoma. So non-Hodgkin lymphoma, this is interesting. যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম যে 1/3 of non-Hodgkin lymphoma arising from extranodal site, মানে লিম্ফ নোড থেকে উঠতে পারে, কিন্তু এক্সট্রা লিম্ফ নোডের বাইরে যে কোনো জায়গা থেকে এটা অ্যারাইজ করতে পারে। একটু আগে আমি আপনাদের দেখালাম যে মাইকোসিস ফাঙ্গোইডিস নামে একটা টি সেল লিম্ফোমা আছে যেটা অ্যারাইজ করে স্কিন থেকে। So 1/3 non-Hodgkin lymphoma arising from extranodal site, মানে লিম্ফ নোডে হয় না, এগুলো অন্য জায়গায় হয়, নোড বাদে বডির অন্য কোনো অর্গানে এটা হয়। সো আপনাদের কারিকুলামে এগুলো বলা আছে, ফলিকুলার লিম্ফোমা এবং বার্কিট লিম্ফোমা, এই 2-3টা লিম্ফোমা সম্পর্কে আপনাদেরকে কিছুটা আইডিয়া দিতে বলা হয়েছে। এটা খুব কমনলি আমরা পাই। দু একটা জিনিস আপনাদের মনে রাখলেই হবে। দিস ইজ এ বি সেল লিম্ফোমা, এবং এখানে যে ট্রান্সলোকেশন হয় সেটা হলো T14-18 ট্রান্সলোকেশন। এবং এই বি সেলের গায়ে একটা রিসেপ্টর থাকে CD20,
যেটা আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে ডায়াগনোসিস করতে পারি। কারো যদি CD20 পজিটিভ হয়, CD20 এর এগেইনস্টে আমাদের একটা টার্গেটেড থেরাপি আছে যেটার নাম হচ্ছে রিটুক্সিম্যাব। এটা দিলে ট্রিটমেন্ট রেসপন্স খুব ভালো হয়। এটুকু শুধু আপনাদের জানলেই হবে, এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। বার্কিট লিম্ফোমা, দিস ইজ অ্যাকচুয়ালি নট কমন ইন আওয়ার রিজিয়ন। এটা আমরা অন্য আফ্রিকায় বা অন্য জায়গাতে পাই। এটা বাচ্চাদের হয়। It is exceptional lymphoma arising from extranodal mass. এটা জকে ইনভলভ করতে পারে বা অ্যাবডোমেনে হতে পারে, এবং এখানেও একটা জিনের ট্রান্সলোকেশন থাকে, সিমিক জিন। এটা বিভিন্ন ধরনের আপনাদের লাইসেন্সিং এক্সামিনেশন যেমন USMLE পার্ট 1 এই ধরনের পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে যে কোন লিম্ফোমায় কোন জিন ট্রান্সলোকেশন হয়, এবং স্পেসিফিক কিছু হিস্টোলজিক্যাল ফিচার, যেমন বার্কিট লিম্ফোমার একটা স্পেসিফিক ফিচার আছে, এটাকে বলি আমরা স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স। এটা ডিটেইলস আপনাদের না জানলেও হবে, শুধু এইটুকু মনে রাখেন স্টারি স্কাই, আকাশে যেমন তারা জ্বলজ্বল করতে থাকে ছোট ছোট গোলার মতো, হিস্টোপ্যাথোলজিতে বার্কিট লিম্ফোমাকে অনেকটা সেই রকম মনে হয়। সো বার্কিট লিম্ফোমা, স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স, দিস ইজ ভেরি হাই ইল্ড। এখানে একটা সিনারিও দেওয়া আছে। একটা পেশেন্ট দেখেন এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে প্রেজেন্ট করছে, এবং তার এন্ডোস্কোপি করলাম আমরা, এন্ডোস্কোপি করে বায়োপসি করলাম। বায়োপসি রিভিল এ নিওপ্লাস্টিক, মানে একটা ম্যালিগন্যান্সি, যেখানে লিম্ফোসাইট আছে। এই লিম্ফোসাইট গুলোই হলো ম্যালিগন্যান্ট সেল, মানে এটা লিম্ফোসাইটের ক্যান্সার যেটা গ্ল্যান্ডুলার টিস্যুকে ইনভেড করেছে। ডেফিনেটলি দিস ইজ এ লিম্ফোমা। এবং জিমশা স্টেইন করে আমরা দেখলাম যে তার হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ। কিছুক্ষণ আগে আপনাদের আমি বলেছি এটা হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ লিম্ফোমা, যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে হয়, মোস্ট কমনলি ইন স্টোমাক। সেটার নাম হলো ম্যালটোমা। এবং ম্যালটোমা, দিস ইজ এ এক্সট্রানোডাল মার্জিনাল জোন লিম্ফোমা। এই ম্যালটোমাকে হিস্টোলজিক্যালি আমরা এটাকে বলি মার্জিনাল জোন লিম্ফোমা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এগুলো হয়তো আপনাকে, আপনি যখন বিভিন্ন ধরনের আপনি MBBS কমপ্লিট করার পরে বিভিন্ন ধরনের এক্সামিনেশন দিতে যাবেন, তখন এই প্রশ্নগুলো খুব ফ্রিকোয়েন্টলি আপনারা পাবেন। দিস আর ভেরি হাই ইল্ড। সো হজকিন লিম্ফোমা, এটা আপনারা খুব কমনলি শোনেন হজকিন লিম্ফোমার কথা। সো হজকিন লিম্ফোমা কিন্তু নন হজকিন লিম্ফোমার চেয়ে লেস কমন। হজকিন নন হজকিন লিম্ফোমা ছিল অ্যারাউন্ড 60%, হজকিন লিম্ফোমা হচ্ছে অ্যারাউন্ড 40%। কিছুটা সেক্সুয়াল ডিফারেন্স আছে, অ্যাডাল্টে হয়, বাট রিমেম্বার দিস, অ্যাডাল্ট হলো ইয়ং অ্যাডাল্ট, মোটামুটি 25-30 এরকম বয়সে হজকিন লিম্ফোমা খুব কমন। এখানে আমরা বাইমোডাল এইজ, মানে দুইটা এইজ গ্রুপে এটা কমন। ফার্স্ট পিক, এটা হলো লার্জ পিক, বেশিরভাগ পেশেন্টই পাওয়া যায় 15 থেকে 34 বছর বয়সে, যেটা আমি আপনাদের একটু বললাম। আরেকটা সেকেন্ড পিক, কিছু কিছু ক্ষেত্রে মোর দেন 50 ইয়ার্স অফ এজে পাওয়া যায়, এটা খুব বেশি কমন না। And this is interesting. Most common site of initial involvement is neck region. আমাদের যে সার্ভাইকাল রিজিয়নের লিম্ফ নোড গুলো দেখা যায় বাইল্যাটারাল লিম্ফ নোড গুলো এনলার্জ হয়ে একদম নেকটা ফুলে গেছে। অনেক সময় এটা ক্লিনিশিয়ানরা বলেন বুল নেক। সো লিম্ফ নোড বড় হয়ে একদম নেক ফুলে যায়, এটাই হলো কমন প্রেজেন্টেশন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে। এন্ড হজকিন লিম্ফোমার ক্ষেত্রে আপনাদের একটা ভাইরাসের অ্যাসোসিয়েশন ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ইপস্টেইন বার ভাইরাস। ইপস্টেইন বার ভাইরাস কিন্তু আরো কিছু লিম্ফোমার সাথে অ্যাসোসিয়েশন ছিল, আমরা বলেছি, যেমন বার্কিট লিম্ফোমা। তাহলে ইপস্টেইন বার ভাইরাস অ্যাসোসিয়েটেড উইথ হজকিন লিম্ফোমা, বার্কিট লিম্ফোমা। ক্লাসিফিকেশনটা আপনাদের পরীক্ষায় আসে, আপনাদেরকে এক্সামিনাররা জিজ্ঞাসাও করে। আমরা গ্রস হেডিং এর দুই ভাগে ভাগ করি, ক্লাসিক্যাল হজকিন লিম্ফোমা এবং নন ক্লাসিক্যাল হজকিন লিম্ফোমা, যেটাকে আমরা বলি নোডিউলার লিম্ফোসাইট প্রিডমিনেন্ট হজকিন লিম্ফোমা। এই ক্লাসিক এবং নন ক্লাসিক, এটা আসলে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রির ভিত্তিতে এটাকে ডিফারেন্স করি। কিভাবে করি আপনাদের অত ডিটেইলস জানার প্রয়োজন নাই।
ক্লাসিক্যাল গুলোকে আমরা চার ভাগে ভাগ করি। নাম্বার 1 নোডুলার স্ক্লেরোজিং, নাম্বার 2 মিক্সড সেলুলারিটি, নাম্বার 3 লিম্ফোসাইট রিচ, এন্ড নাম্বার 4 লিম্ফোসাইট ডিপ্লিটেড। সবচেয়ে কমনলি আমরা নোডুলার স্ক্লেরোজিং টাইপ পাই। লিম্ফ নোডের মধ্যে প্রচুর ফাইব্রোসিস থাকে, ব্যান্ডস অফ কোলাজেন, এজন্য এটাকে বলি আমরা নোডুলার স্ক্লেরোজিং। এটার প্রগনোসিস সবচেয়ে ভালো। এরপরে মিক্সড সেলুলারিটি, সবচেয়ে খারাপ হচ্ছে লিম্ফোসাইট ডিপ্লিটেড। এটা এক্সামিনারদের খুবই প্রিয় প্রশ্ন। রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল, এটা একটা টিউমার জায়ান্ট সেল। আপনারা যখন জায়ান্ট সেলের ক্লাসিফিকেশন করেছিলেন তখন আপনারা পড়েছিলেন যে টিউমার জায়ান্ট সেল। এটার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল। এটা হজকিন লিম্ফোমায় পাওয়া যায়, রিমেম্বার দিস। এটা একটা লার্জ সেল, খেয়াল করে দেখেন এই পুরোটা কিন্তু এক সেল। একটা সেলের মাঝখানে দুটো নিউক্লিয়াস, খেয়াল করে দেখেন, এবং এই নিউক্লিয়াসের মাঝখানে খুবই প্রমিনেন্ট ইওসিনোফিলিক ম্যাক্রো নিউক্লিওলাই, মানে অনেক বড় একটা নিউক্লিওলাই। এই টোটাল অ্যাপিয়ারেন্সটাকে দেখতে অনেকটা প্যাঁচার চোখের মতো মনে হয়। এটাকে বলি আমরা আউলস আই অ্যাপিয়ারেন্স। দিস ইজ ক্লাসিক আরএসএল। এছাড়াও আরো অনেক ধরনের আরএসএল পাওয়া যায়, যেমন দিস ইজ এ মনোনিউক্লিয়ার ভ্যারিয়েন্ট, মানে একটা নিউক্লিয়াস থাকে উইথ প্রমিনেন্ট নিউক্লিওলাই, তার চারপাশে সাইটোপ্লাজমটা জায়গাটা অনেকটা ব্ল্যাঙ্ক মনে হয়। এগুলোকে বলি আমরা ল্যাকুনার সেল। এটাও একটা আরএসএল। আরএসএল এর অনেকগুলো টাইপ আছে, কিন্তু এক্সামিনাররা আপনাদেরকে আরএসএল মানেই তারা শুনতে চায় এইটা, মানে আউলসাই যেটা সেটা। এখানে একটা কেস সিনারিও দেওয়া আছে। আপনাদের সাথে ইন্টারঅ্যাকশন হলে আপনাদের কাছ থেকে আমি শুনতে পারতাম, আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারতাম। সো এখানে হিস্টোপ্যাথোলজিও দেওয়া আছে। দিস ইজ এ ক্লাসিক histopathological picture of a RS cell, Reed Sternberg giant cell. So this is a case of Hodgkin lymphoma. এবং খেয়াল করেন কেস সিনারিতে এজ কিন্তু মাত্র 27 ইয়ার, মানে একটা ইয়ং অ্যাডাল্ট। তার ক্লিনিক্যাল ফিভার ছিল, চিলস ছিল, এবং প্লুরাইটাস ছিল। প্লুরাইটাস ইজ এ ফিচার অফ হজকিন লিম্ফোমা, এবং নাইট সোয়েট এগেইন ইজ এ ফিচার অফ হজকিন লিম্ফোমা। অনেক ক্লিনিক্যাল বই এটাকে বলা আছে ড্রেঞ্চিং নাইট সোয়েট, মানে এত বেশি রোগী ঘামে যে রোগী বলে আমার শার্ট যদি আমি মানে ঘেমে এত ভিজে যায় যেটাকে চিপলে পানি বের হবে। So this is typical for Hodgkin lymphoma. So এখানে একটা প্রশ্ন ছিল যে again this is a Hodgkin lymphoma case. প্রশ্নটা হচ্ছে which additional studies are needed to confirm the diagnosis? Look, আমরা এখানে বলেছি confirm. সো লিম্ফোমা কনফার্ম করার জন্য এবং লিম্ফোমার এক্সাক্ট ক্যাটেগরাইজেশনের জন্য আমাদের যে পরীক্ষাটা করতেই হবে, আমি আপনাদেরকে একটু আগেই বললাম, সেটা হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অথবা ইমিউনোফেনোটাইপিং। ইউ শুড রিমেম্বার দিস। সো হিস্টোপ্যাথোলজিতে আমরা আন্দাজ করতে পারবো দিস ইজ এ লিম্ফোমা, কিন্তু কনফার্ম করার জন্য এবং এক্সাক্ট ক্যাটেগরাইজেশন করার জন্য আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা ইমিউনোফেনোটাইপিং এটা কিন্তু করতেই হবে। ইউ শুড রিমেম্বার দিস। এটা আপনাদের পরীক্ষায় আসে। হজকিন এবং নন হজকিন লিম্ফোমার মধ্যে ডিফারেন্স আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। So Reed Sternberg cell, this is a feature of Hodgkin lymphoma. And non-Hodgkin lymphoma is more common than Hodgkin lymphoma. ক্লিনিক্যাল ফিচার মোটামুটি একই রকম। দুই ক্ষেত্রে আমরা জেনারেলাইজড পেইনলেস লিম্ফোডেনোপ্যাথি পাই, কিন্তু হজকিন লিম্ফোমার ক্ষেত্রে ইউজুয়ালি হজকিন লিম্ফোমা অ্যারাইজেস ইন ইয়ং অ্যাডাল্ট, যেটা নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে লেট অ্যাডাল্টহুড। লিম্ফ নোডের যে ইনভলভমেন্ট সেটাকে আমরা হজকিন লিম্ফোমাতে একটা টিপিক্যাল ফিচার পাই, কন্টিগুয়াস স্প্রেড। একটু আগে আমি বললাম হোয়াট ইজ কন্টিগুয়াস স্প্রেড, একটার পর একটা লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়ে যাওয়া, এটাকে বলি আমরা কন্টিগুয়াস স্প্রেড। তো এটা আপনাদের খুব ভালো করে পড়ে ফেলতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। আমরা কিভাবে ল্যাবরেটরিতে ডায়াগনোসিস করব লিম্ফোমা, সো you should start your investigation with simple hematological investigation like CBC and ESR. CBC তে আমরা লিম্ফোসাইটোসিস পেতে পারি, পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে, অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ হতে পারে।
Yes, sir. Usually it is raised. Serum LDH level, this is a non-specific marker for any sort of tissue injury. Lymphoma হলে এটা বেড়ে যায়। Radiology sometimes important, যেমন একটা mediastinal lymph node অথবা hilar lymph node enlargement, এটা কিন্তু আমরা সিটি স্ক্যান বা চেস্ট এক্সরে করে আমরা বুঝতে পারি। এটা দিয়ে আমরা প্রথম আন্দাজ করতে পারি probably this is a case we are dealing, this is a lymphoma. FNAC, this is very important for lymphoma diagnosis, but you should remember this, FNAC, this is not a confirmatory test for lymphoma. Even biopsy, again, this is not confirmatory test. So confirmatory test for lymphoma is immunohistochemistry. This is confirmatory test for lymphoma. So আপনারা FNAC তে একটা ডায়াগনোসিস পেলেন non-Hodgkin lymphoma, এটার উপরে আপনি ট্রিটমেন্ট শুরু করে দিবেন। This is not judicial, you should remember this. Even biopsy করেও লিম্ফোমা অনেক সময় কনফার্ম করা যায় না, আর ক্যাটেগরাইজেশন তো করা যায় না। So confirmation and categorization requires immunohistochemistry. আমরা ফ্লো সাইটোমেট্রি করতে পারি, এটাও ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মতো। এখানে আমরা রিসেপ্টর দেখি, কিন্তু এখানে আমরা ব্লাড নেই, এটাই হলো ডিফারেন্স। এন্ড ফাইনালি আমরা বলেছিলাম যে লিম্ফোমার একটা ইম্পর্টেন্ট কজ হলো জেনেটিক ট্রান্সলোকেশন। সেই ট্রান্সলোকেশনটা ডায়াগনোসিস করার জন্য আমরা যে টেস্টটা করি সেটার নাম হলো ফিশ। ফিশ মানে হচ্ছে ফ্লোরোসেন্ট ইন সাইটু হাইব্রিডাইজেশন। ফ্লোরোসেন্স ইন সাইটু হাইব্রিডাইজেশন, এটা দিয়ে আমরা ট্রান্সলোকেশন দেখতে পাই। সো দিস ইজ অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে যে প্রশ্ন করতে পারেন, আমি হয়তো পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইওর প্যাশেন্ট হিয়ারিং। আসসালামু আলাইকুম, গুড নাইট।